আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আর্দ্রতা এবং অধঃক্ষেপণ। আর্দ্রতা এবং অধঃক্ষেপণ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে কতগুলো বিষয়। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে বায়ু কিভাবে সম্পৃক্ত হয় বা কোন বায়ুকে সম্পৃক্ত বায়ু বলা হয় এবং কোন বায়ুকে অসম্পৃক্ত বায়ু বলা হয়, ঘনীভবন কি। এই জিনিসগুলো না বুঝলে আমরা কখনো আর্দ্রতা বা এই সম্বন্ধে আমরা আলোচনা ঠিক সঠিক পর্যায়ে যেতে পারবো না। মূলত আমাদের আর্দ্রতা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই আমরা বলে থাকি আর্দ্রতা। আবার বলছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই আমরা সেই বায়ুর আর্দ্রতা বলে থাকি। ধরা যাক আমাদের এই একটা মেঘ, এই মেঘের একটা নির্দিষ্ট উষ্ণতায় ধরে নেওয়া যাক 21 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্থানটা কোথায় ধরে নেওয়া যাক কলকাতা। অর্থাৎ কলকাতায় 21 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মেঘে জলীয় বাষ্প কতখানি রয়েছে? জলীয় বাষ্প রয়েছে আমি ধরে নিলাম 60%। তাহলে এই মেঘের জলীয় বাষ্পের ক্ষমতা বা জলীয় বাষ্প কতখানি রয়েছে? 60%। সুতরাং এই বায়ুতে জলীয় বাষ্প রয়েছে যেহেতু 60%, তাই এই বায়ুর আর্দ্রতা কতখানি হবে? 60%। মেঘ বা বলে দিতে পারি বা বায়ুতে বলতে পারি। অর্থাৎ আবার বলছি, কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে কোনো নির্দিষ্ট স্থানে কোনো বায়ুতে বা মেঘে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে সেই বায়ুস্থিত আর্দ্রতা বা মেঘস্থিত আর্দ্রতা বলা চলে। এবার আমার কতগুলো জিনিস খুবই স্পেসিফিক্যালি বোঝা উচিত। সেটা কি? সেটা হচ্ছে ধরে নেওয়া যাক আমাদের সব শক্তির মূল হচ্ছে সূর্য। আমরা এটা খুব ভালো মতনই জানি এবং সূর্য থেকে তাপ আসছে। সেই তাপের দ্বারা আমাদের পৃথিবীতে যে জলাশয় রয়েছে, ধরে নেওয়া যাক এরকম যদি একটা পাহাড় হয়, এটা একটা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে যদি সূর্যালোক পড়ার ফলে বায়ু কি হচ্ছে? সূর্যালোক পড়ার ফলে জলীয় বাষ্প, জল থেকে জলীয় বাষ্প উঠে যাচ্ছে। অর্থাৎ এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? বাষ্পীভবন। কোনো জলাশয় বা নদী থেকে সূর্যের তাপের ফলে, আবার বলছি, কোনো জলাশয় বা নদী, হ্রদ, বিভিন্ন সমুদ্র, সাগর, মহাসাগর থেকে সূর্যালোকের প্রভাবে যদি জল বাষ্পীভূত হয় তখন তাকে আমরা কি বলবো? বাষ্পীভবন। উদ্ভিদ থেকে বা মৃত্তিকা থেকে যখন এই প্রক্রিয়াটা হয় তখন তাকে আমরা বলবো বাষ্পীয় প্রস্বেদন বা এভাপোট্রান্সপিরেশন। আর এটাকে বলবো কি? বাষ্পীভবন, যেটা ইংলিশের আবিধানিকভাবে বলা হয়ে থাকে ইভাপোরেশন। তাহলে বাষ্পীভবন বুঝলাম। তাহলে বাষ্পীভবন আমরা জানি যে জলীয় বাষ্প সাধারণত বায়ুর থেকে হালকা হয়, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। তাহলে এই যে বাষ্পীভবনের ফলে জলীয় বাষ্পটা উপরে উঠে যাচ্ছে, যেটাকে আমরা সাধারণত দেখে থাকি যখন আমাদের ঘরে কোনো উনুনে বা স্টোভে বা গ্যাস যেটাকে বলছে ওভেনে, সেইখানে যখন কোনো একটি জলটা ফোটানো হয়, ফুটাতে ফুটাতে যখন আগুনের লেলিহান শিখার ফলে প্রচণ্ড পরিমাণে জল কি হচ্ছে? ফুটছে। আমরা ওপরে হাত দিলে কোনো একটা অনুভূতি পাই, যেই অনুভূতিটাকে আমরা দেখি যে হাতটা পুড়ে যাচ্ছে। তার মানে এই জলটা বাষ্পীভূত হচ্ছে।
তাহলে জলীয় বাষ্প, জলটা যখন বাষ্পীভূত হচ্ছে সেটা কি আকারে যাচ্ছে? জলীয় বাষ্প আকারে। তাহলে আমি এখানে লিখছি জলীয় বাষ্প। এবার এই বায়ুর যত উপরের দিকে যাবে, জলীয় বাষ্প যত উপরের দিকে যাবে তত উষ্ণতা কমতে থাকবে। তাহলে উষ্ণতা যদি কমতে থাকে জলীয় বাষ্প কিসে পরিণত হবে? জলকণা। জলীয় বাষ্প ঠান্ডার ফলে জলকণায় পরিণত হলো, আরও উপরে উঠল জলকণা, আরও উপরে উঠলে তখন সেটা পরিণত হবে কিসে? বরফ কণা। ঠিক আছে? তাহলে জলীয় বাষ্প শীতলীকরণ বা শীতলতার ফলে, কেন শীতলতা হচ্ছে? যত উচ্চতা বাড়বে তত আমরা জানি যে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে, ফলে তাপমাত্রা বা উষ্ণতা কমার ফলে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়। জলকণা আরও ঠান্ডা হলে তখন সেটা কিসে পরিণত হয়? বরফ কণায়। এবার কথা হচ্ছে এই যে জলীয় বাষ্প জলকণায় পরিণত হচ্ছে, তোমরা দেখবে যে বাড়িতে যে উনুন, গ্যাস, ওভেন বা স্টোভ, যেখানে ওই যে বলছি জলটা ফুটছে, সেখানে ওপরে হাত দিলে মনে হয় হাতটা পুড়ে যাচ্ছে, একটা মনে হচ্ছে একটা কোনো কিছু একটা উষ্ণতাটা বা কোনো একটা ছোঁয়া লাগছে আমার হাতে, সেটা হচ্ছে জলীয় বাষ্প। এবার তুমি একটা নর্মাল টেম্পারেচারের একটা বা এমনি একটা থালা বা কোনো কিছু ওটার ওপরে ধরো, উপর থেকেই ধরো যেখানে ওইটা ফুটছে জলটা। এই যে জলীয় বাষ্পটা উঠছে, সেই জলীয় বাষ্পটা কি হচ্ছে? ওই ঠান্ডা, তুলনামূলকভাবে ঠান্ডা ওই থালাটার সংস্পর্শে এসে জলীয় বাষ্পটা জলকণায় পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এই যে জলীয় বাষ্প জলকণা এবং জলকণা আরও ঠান্ডা হয়ে বরফ কণায় পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ঘনীভবন। ঘনীভবন প্রক্রিয়া। এর সম্বন্ধে আরেকটু বিস্তারিত পরে আলোচনা করছি। তাহলে আমরা প্রতিটা জিনিস আস্তে আস্তে করে কিন্তু জানতে পারছি, কোনটা ঘনীভবন, কোনটা বাষ্পীভবন, কিভাবে কি হচ্ছে। এবার আমাদের দেখতে হবে যে এই ঘনীভবন প্রসেসের আগে দুটো জিনিস, একটা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা আর একটা হচ্ছে হিমাঙ্ক তাপমাত্রা, সেটা বলে নিই। আচ্ছা, শিশিরাঙ্ক তাপমাত্রা কি? শিশিরাঙ্ক তাপমাত্রা হচ্ছে এমন একটা উষ্ণতা বা এমন একটি তাপমাত্রা যে উষ্ণতায় বা যে তাপমাত্রায় আর্দ্র বায়ুস্থিত জলীয় বাষ্প কিসে পরিণত হচ্ছে? জলকণা। আবার বলছি, যে তাপমাত্রায় আর্দ্র বায়ুস্থিত জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় তাকে আমরা কি বলছি? শিশিরাঙ্ক তাপমাত্রা। আবার যে উষ্ণতায় এই জলকণা বরফ কণায় পরিণত হয়, আবার বলছি, যে উষ্ণতায় এই জলকণা বরফ কণায় পরিণত হয় সেই তাপমাত্রাটাকে আমরা বলবো কি? হিমাঙ্ক তাপমাত্রা বা হিমাঙ্ক। হিমাঙ্ক তাপমাত্রাও বলতে পারি বা হিমাঙ্কও বলতে পারি। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের খুব সহজভাবেই বলা যেতে পারে হিমাঙ্ক তাপমাত্রায় উষ্ণতা বায়ুতে কি হবে? 0 ডিগ্রির কম হবে, তবেই সেটা জলকণাটা কিসে পরিণত হবে? বরফ কণায় পরিণত হবে। আর এখানে জলীয় বাষ্পটা, আর্দ্র বায়ুস্থিত জলীয় বাষ্প যে তাপমাত্রায় জলকণায় পরিণত হয়, তাহলে সেটা বরফ কণায় পরিণত হচ্ছে না, তাহলে সেটা নিশ্চয়ই 0 ডিগ্রির অধিক হয়ে যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা এবং এটা হচ্ছে হিমাঙ্ক তাপমাত্রা। এইটা আমরা বুঝতে পারলাম। এবার আমাদের কতগুলো জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কোনো বায়ুতে তো বললাম যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আমরা সেই বায়ুস্থিত আর্দ্রতা বলে থাকি, বা মেঘের মধ্যে যদি যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে সেই বায়ুর আর্দ্রতা বলে থাকি। না থাকলে তার মানে সেখানে আর্দ্রতা নেই, তার মানে সেই বায়ুটা কি? আর্দ্রতার বিপরীত হচ্ছে শুষ্কতা। যদি কোনো বায়ুতে
জলীয় বাষ্প নাই থাকে, যেমন মরুভূমিতে জলীয় বাষ্প নেই বললেই চলে। যেই পরিমাণ তাপমাত্রা বা যেই পরিমাণ সূর্যালোক আসছে সেটা জলীয় বাষ্প কি হচ্ছে, ওখানে যেহেতু কোনো জলভাগ নেই ফলে জলীয় বাষ্পটা হবে কোত্থেকে? আমি একটা ফাঁকা পাত্রের মধ্যে আমি আগুন দিয়ে দিলাম, এটা ভাবো, ধরে নাও আগুন দিয়ে দিলাম, এবার এটা ফাঁকা, কিন্তু এই পাত্রটা গরম হবে, কিন্তু এই যে জল না থাকার ফলে এ কি স্টিম বার করতে পারবে বা জলীয় বাষ্প বেরোবে না। তাহলে সেরকমই মরুভূমি অঞ্চলেই সেই রকমই হয় যে তাপমাত্রা অধিক রয়েছে কিন্তু কোনো রকম জলভাগ সেরকমভাবে না থাকায় জলীয় বাষ্প পাচ্ছে না, ফলে বায়ু বা আমরা যেটাকে বলে থাকি মেঘ তো পরে সৃষ্টি হওয়ার কথা, বায়ুতে কোনো রকমভাবে কোনো আর্দ্র ভাব বা জলীয় বাষ্পই থাকছে না। আর সেটা না থাকার জন্য আমাদের সেই বায়ুটা কি হবে? মরুভূমি অঞ্চলে শুষ্ক বায়ু, যেহেতু আর্দ্রতা নেই, আর্দ্রতা আসছে কোত্থেকে? জলীয় বাষ্প থেকে, জলীয় বাষ্প নেই, সুতরাং বায়ুটা হয়ে যাচ্ছে শুষ্ক বায়ু। এবার আমাদের দুটো জিনিস বুঝতে হবে, কোনটা সম্পৃক্ত বায়ু আর কোনটা অসম্পৃক্ত বায়ু। অসম্পৃক্ত বায়ু আর হচ্ছে সম্পৃক্ত বায়ু। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই। ধরে নাও এই গ্লাসটা রয়েছে, গ্লাসের কি পুরোটা কি ভর্তি হয়ে রয়েছে? একদমই না, পুরোটা ভর্তি হয়ে নেই। পুরোটা ভর্তি হয়ে নেই, তার মানে আমি বলতে পারি যে আমি ধরে নিলাম এই গ্লাসটার মধ্যে 60 থেকে 70%, আমি 65%ই ধরলাম, 65% জল রয়েছে। জলটাকে রং করেছি এই কারণেই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, কারণ আমরা জানি যে আমাদের লালের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। তাহলে যাই হোক, সেটা পরের বিষয়। এবার এই লাল জলটার মধ্যে লাল জলটা রয়েছে 65% এই গ্লাসটার মধ্যে। তাহলে এই বায়ু, ধরে নেওয়া যাক এটা একটা বায়ু, তাহলে এই বায়ুটার মধ্যে আমার 65% আর্দ্রতা রয়েছে বা জলীয় বাষ্প রয়েছে, সুতরাং এই বায়ুটা 65% আর্দ্র, এটা ধরে নেওয়া গেল। এবার অসম্পৃক্ত বায়ু কোনটা? কোনো মনে রাখবে যে কোনো বায়ু যদি সম্পৃক্ত না হয়, তাহলে সম্পৃক্ত না হলে সেটা কিন্তু মেঘ সৃষ্টি করতে পারবে না। আর যদি মেঘ সৃষ্টি না হয় তাহলে কিন্তু সেই বায়ু কি বৃষ্টিপাত ঘটাতে পারবে না। আবার বলছি, কোনো বায়ুতে যদি জলীয় বাষ্প সর্বাধিক পরিমাণে অর্থাৎ সম্পৃক্ত না হয়, কোনো বায়ু জলীয় বাষ্পের দ্বারা সম্পৃক্ত না হয়, তাহলে মেঘ সৃষ্টি হতে পারবে না। মেঘ সৃষ্টি না হলে সেই বায়ু কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারবে না। অনেক সময় পুরোপুরিভাবে বায়ু সম্পৃক্ত না হলেও কিন্তু মেঘ সৃষ্টি হয়, সেটা হয় ডিউ টু দ্য অ্যারোসল। কারণ এই জলীয় বাষ্প অ্যারোসল বা ধূলিকণার সংস্পর্শে এসে সম্পৃক্ত হয়ে যায়, মেঘের সৃষ্টি করে এবং আমাদের মেঘ সৃষ্টির ফলে বৃষ্টিপাতের ঘটিয়ে থাকে। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই গ্লাসটার মধ্যে যেহেতু 65% জল রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই গ্লাসটা পুরোপুরিভাবে সম্পৃক্ত নয়, পুরোপুরিভাবে ভর্তি হয়নি। তাহলে এই গ্লাসটা কি অসম্পৃক্ত, এটা আমরা বলতেই পারি। তাহলে আমরা অসম্পৃক্ত বায়ু কাকে বলবো? কোনো বায়ুতে যদি একটা নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট চাপে যে পরিমাণ জলীয় বাষ্প পুরোপুরিভাবে বায়ুকে সম্পৃক্ত বা পুরোপুরিভাবে পরিপূর্ণ করতে পারে,
তার তুলনায় যদি কম পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে সেই বায়ুটাকে আমরা বলবো অসম্পৃক্ত বায়ু। অসম্পৃক্ত বায়ু এটা আমরা বুঝলাম। এবার ধরে নেওয়া যাক এই গ্লাসটার মধ্যে আমি প্রচণ্ড পরিমাণে হিট দিচ্ছি বা তাপ দিচ্ছি, তাহলে কি হবে? জলীয় বাষ্প হয়ে এই জলটা আস্তে আস্তে উবে যেতে শুরু করবে, জলীয় বাষ্প হয়ে উপরের দিকে উঠে যাবে। তাহলে কিন্তু এই যে 65% জল রয়েছে সেটা আস্তে আস্তে কমতে থাকবে। সুতরাং আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে পুরো পরিপূর্ণ নেই, যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেই পরিমাণ জল বা সেই পরিমাণ জলীয় বাষ্প যেটা রয়েছে সেই জলীয় বাষ্পের উষ্ণতা যদি বৃদ্ধি পেতে থাকে, একটা নির্দিষ্ট উষ্ণতা আমি ফার্স্টেই বলেছি যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ চাপে একটা নির্দিষ্ট স্থানে যদি যে পরিমাণ বায়ুতে জলীয় বাষ্প রয়েছে তা যদি পুরো বায়ুটিকে পরিপৃক্ত বা পুরোপুরিভাবে পরিপূর্ণ না করে তখন সেই বায়ুটাকে অসম্পৃক্ত বলছি। তাহলে উষ্ণতাটা ভাবো ধরে নাও 21 ডিগ্রি ছিল, সেটা হয়ে গেল 32 ডিগ্রি। তাহলে উষ্ণতা বৃদ্ধির ফলে জল বা জলীয় বাষ্প যেটাকে ধরে থাকে জলীয় বাষ্পটা সেটা আস্তে আস্তে কি হবে? জলটা থেকে জলীয় বাষ্প চলে যাবে, আরও এই জলটা থেকে জলীয় বাষ্প হিসাবে চলে যাচ্ছে। তাই চলে যাওয়ার ফলে যেটা হবে এই বায়ুতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকবে। ফলে বায়ুটা সম্পৃক্ত হওয়ার বদলে আরও কিন্তু তার জলীয় বাষ্প কমে যাওয়ার ফলে অসম্পৃক্ততার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ 65% দেখা গেল 32 ডিগ্রি উষ্ণতায় জলীয় বাষ্প আকারে জলটা চলে গেল, বাষ্পীভূত হয়ে গেল, ফলে এর জল আর পড়ে রইল 45%। তাহলে এ পুরোপুরিভাবে মেঘ সৃষ্টি করতে পারবে না। মেঘ সৃষ্টি না করলে সেই বায়ুতে কিন্তু বৃষ্টিপাতও হবে না বা অধঃক্ষেপণ হবে না। তাহলে এটা গেল হচ্ছে আমাদের অসম্পৃক্ত বায়ু। এবার সম্পৃক্ত বায়ু কোনটা? এবার আমি দেখো এটার মধ্যে আমি দেখতেই পাচ্ছ আমি জল ঢালছি, দেখো এটা প্রায় 90%-এর মতন হয়ে গেছে। অনেক সময় 90% বা 95% জলীয় বাষ্প যদি বায়ুতে থাকে তাহলে অ্যারোসলের সংস্পর্শে এসে সেই জলীয় বাষ্প মেঘের সৃষ্টি করতে পারে এবং মেঘের সৃষ্টির থেকে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত সৃষ্টির অনেক তত্ত্ব রয়েছে, সেটা নিয়ে কোনোদিন আলোচনা করা যাবে, আজকে এইটুখানি বলছি। তাহলে এটা পুরো 90% হয়ে রয়েছে। এবার ধরে নেওয়া যাক আমি আরও জলীয় বাষ্প রয়েছে একই উষ্ণতায়, কিন্তু উষ্ণতাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, ধরে নাও 21 ডিগ্রি, আমি আরও জলীয় বাষ্প বায়ুতে যোগদান হচ্ছে বা গ্লাসটাতে, এই ক্ষেত্রে আমি গ্লাসটাতে আরও জল ঢালছি, দেখো এটা পুরোপুরিভাবে গ্লাসটা পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে আমি এই গ্লাসটাকে কি বলবো? পরিপূর্ণ গ্লাস। সেরকমই কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট তাপেই বললাম বা উষ্ণতায় বললাম, একটা নির্দিষ্ট স্থানে কোনো বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প সেই বায়ুটাকে পরিপূর্ণ করে দেয় জলীয় বাষ্প দ্বারা, তখন সেই বায়ুটাকে আমি কি বলবো? সম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ু বলছি। তাহলে এই গ্লাসটা এখানে সম্পৃক্ত হয়ে গেছে, কিন্তু আমি যদি এই ক্ষেত্রে যদি আরও জল ঢালি তাহলে কি হচ্ছে? গ্লাসটা থেকে উপচে পড়ছে। তাহলে ক্ষেত্রে কিন্তু হয়ে গেল এটা ওভার স্যাচুরেটেড। আবার বলছি, ক্ষেত্রে আমার কি হয়ে গেল? বায়ুটা বা এই গ্লাসটার ক্ষেত্রে আরও জলীয় বাষ্প ধারণ করার ফলে সে আর ধরে রাখতে পারছে না, সে তখন কিন্তু আমাদের জলটা বেরিয়ে আসছে গ্লাসটা থেকে। সেরকম আমাদের বায়ুর ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে যে জলীয় বাষ্প যদি অধিক পরিমাণে বায়ুতে মিশ্রিত হয় তখন আর বায়ু ধরে রাখতে পারে না,
কারণ আস্তে আস্তে এটা সম্পৃক্ত হয়ে গেছে, মেঘের সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত আকারে আমাদের নিচের দিকে নেমে আসে। তাহলে এটা গেল হচ্ছে ওভার স্যাচুরেটেড বা অতিপৃক্ত বায়ু। তাহলে এক্ষেত্রে আমি পরবর্তীকালে জল ঢালার ফলে গ্লাসটাতে যে জলটা উপচে পড়ল সেটা কিন্তু অতিপৃক্ত হয়ে গেছে। যখন পুরোপুরিভাবে পরিপূর্ণ হয়ে গেল তখন তাকে আমি বলছি সম্পৃক্ত বায়ু, যখন পুরোপুরিভাবে পরিপূর্ণ ছিল না তখন আমি বলেছি অসম্পৃক্ত বায়ু, এবং যখন ওভার স্যাচুরেটেড হয়ে গেল তখন সেই বায়ুটাকে আমরা বাংলায় বলছি কি অতিপৃক্ত বায়ু। তাহলে বোঝা গেল সম্পৃক্ত বায়ু কি অসম্পৃক্ত বায়ু কি। ঘনীভবন কি সেটা বলেছি, যে জলীয় বাষ্প যে উষ্ণতায় জলকণায় পরিণত হচ্ছে এবং জলকণায় আরও ঠান্ডা হয়ে কিসে পরিণত হচ্ছে, বরফ কণায়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমাদের ঘনীভবন। জলীয় বাষ্প যখন জলকণায় পরিণত হচ্ছে, যে উষ্ণতায় আর্দ্র বায়ুস্থিত বায়ু জলকণায় পরিণত হয় সেই তাপমাত্রাটাকে আমরা বলছি শিশিরাঙ্ক তাপমাত্রা। আর যখন যে উষ্ণতায় একটা নির্দিষ্ট উষ্ণতা রয়েছে সেই উষ্ণতা এক নির্দিষ্ট পরিমাণ বায়ুতে নির্দিষ্ট চাপে কি হচ্ছে, বায়ু যখন বায়ুস্থিত জলকণা যখন বরফ কণায় পরিণত হচ্ছে সেই তাপমাত্রাটাকে আমরা বলছি হিমাঙ্ক তাপমাত্রা। এবং হিমাঙ্ক তাপমাত্রা অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হবে, অর্থাৎ মাইনাসের দিকে রান করতে হবে, এটা ধরে নিয়ে যাও। তাহলে এই গেল হচ্ছে আমাদের সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু, অতিপৃক্ত বায়ু, ঘনীভবন এবং আমরা যেটাকে বলেছিলাম কি শিশিরাঙ্ক তাপমাত্রা এবং হিমাঙ্ক তাপমাত্রা। এবার ঘনীভবনের কতগুলো রূপ সম্বন্ধে আমরা জানি। ঘনীভবনের রূপ যদি ধরা থাকে তাহলে আমাদের মূলত বিষয় যেগুলো আসবে সেটা হচ্ছে শিশির, কুয়াশা, আমাদের তুহিন। এই তিনটে মূলত হচ্ছে আমাদের ঘনীভবনের মূল বিষয়। এবং আরেকটা রয়েছে সেটা মেঘ। মেঘটা যথারীতি বললাম যে কি হয়, যে জলীয় বাষ্প উপরের দিকে উঠছে, সেটা আস্তে আস্তে জলকণা আরও উপরে উঠল, জলকণা আরও উপরে উঠে আস্তে আস্তে একটা ড্রপলেট আরেকটা ড্রপলেটের সংস্পর্শে এসে আমাদের আস্তে আস্তে বড় হচ্ছে এবং উপরের দিকে ওঠার ফলে হিমাঙ্ক তাপমাত্রায় সেটা বরফ কণায় পরিণত হচ্ছে এবং বরফ কণায় পরিণত হওয়ার ফলে আমাদের যেটা হচ্ছে সেইটা আস্তে আস্তে মেঘের সৃষ্টি করছে। এবং মেঘের সৃষ্টি হওয়ার ফলে পরবর্তীকালে এর বৃষ্টি হচ্ছে এবং মেঘ থেকে যে বরফ কণাগুলো সেগুলো ভার না রাখতে পেরে নিচের দিকে নেমে আসছে এবং নিচের দিকে যত নামবে তত আমাদের তাপমাত্রা বাড়তে থাকবে, ফলে বরফ কণাগুলো গলে যখন নিচের দিকে পড়ছে তখন আমরা বৃষ্টি আকারে পড়ছি, যেটাকে বলা হচ্ছে অধঃক্ষেপণের একটা রূপ হচ্ছে বৃষ্টিপাত। এবার বৃষ্টিপাতের অনেক তত্ত্ব রয়েছে, বার্জেনান-ফিন্ডিসন তত্ত্ব রয়েছে, এইরকম হিম ক্যালেশন তত্ত্ব রয়েছে। এই ক্যালেশন তত্ত্ব বা এইসব নিয়ে আরেকদিন যখন বৃষ্টিপাত সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব সেই ভিডিওতে আমরা জানব। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া। ঘনীভবন প্রক্রিয়ায় প্রথম হচ্ছে শিশির, তারপর হচ্ছে কুয়াশা বলবো, তারপর তুহিন। শিশির কি? আমরা শিশির সাধারণত দেখতে পাবো, দেখবে যে তোমরা দেখতে পাবো আমরা সাধারণত শরৎকালে দেখবে আমাদের পুজো মণ্ডপে, দুর্গা পুজোর মণ্ডপে যখন দুর্গা ঠাকুরকে যখন বলা হয় যে তথাকথিতভাবে স্নান করানো হয় তখন শিশিরের জল লাগে। শরৎকালে শিশিরটা খুব ভালো মতন পাওয়া যায়। কেন সেটা হয়? যেটা হয় সেটা হচ্ছে এই এমন একটা উষ্ণতা বা এমন একটা টাইমে আমাদের শরৎকালে দুর্গা পুজো হয় যেই টাইমটায় বায়ুতে জলীয় বাষ্প থাকে। এবার বায়ুতে জলীয় বাষ্প উপরের দিকে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। এবার এই শরৎকালে যেহেতু তাপমাত্রা কি হয়, রাত্রেবেলায় কমতে শুরু করে এবং তাপবিকিরণ করে তাপমাত্রা অনেকখানি নিচে নেমে যায়। তা বলে কিন্তু 0 ডিগ্রির নিচে নেমে যায় না। তাপমাত্রা অনেকখানি নেমে যাওয়ার ফলে যেটা হয় সেটা জলীয় বাষ্প যখন ওপরের দিকে উঠে গেল তারপরে সেটা আস্তে আস্তে যখন নিচের দিকে নামতে শুরু করে এই ঠান্ডার ফলে সেই জলীয় বাষ্পগুলো ঠান্ডার সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয়ে
আমরা দেখতে পাই যে ভূপৃষ্ঠ যেহেতু ঠান্ডা হয়ে রয়েছে, ভূপৃষ্ঠ যেহেতু ঠান্ডা হয়ে রয়েছে, জলীয় বাষ্প এই ঠান্ডা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে তাপবিকিরণ করার ফলে এটা হয়ে থাকে, ভূপৃষ্ঠ ঠান্ডা হয়ে যায়। ফলে আমরা জলীয় বাষ্প এই ঠান্ডা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে ভূপৃষ্ঠের বিভিন্ন গাছপালা, ঘাস, সেগুলোর ওপরে বিন্দু বিন্দু আকারে আমরা দেখতে পাব। সেই ঘনীভবনের রূপটাকে আমরা কি বলছি? শিশির। আবার বলছি, ভূপৃষ্ঠ তাপবিকিরণের ফলে, ঠান্ডা হয়ে যাওয়ার ফলে বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প ওই ঠান্ডা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে জলকণা রূপে ঘাস, গাছপালার পাতায় যখন জমে থাকে তখন তাকে আমরা বলছি শিশির। এবার শিশিরের পরে আমি তুহিনটা বলে নিই, কেন সেটা একটুখানি বুঝতেই পারবে। আমরা একটা জিনিস আমি একটুখানি বলে নিই, যখন আবার লিখছি আমি জলীয় বাষ্প, সেটা ঘনীভবন হয়ে কিসে পরিণত হবে? জলকণা। তারপরে সেটা আরও ঘনীভূত হয়ে কিসে পরিণত হবে? বরফকণা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শীতলীকরণ হচ্ছে, জলীয় বাষ্প শীতলীকরণ হয়ে জলকণায়, জলকণা শীতলীকরণ হয়ে বরফকণায়। অনেক সময় দেখা যায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে, এত ঠান্ডা অর্থাৎ হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে গেলে তখন সেটা কি হয়? জলকণায় পরিণত হয় না, অর্থাৎ এইটা আর হয় না, জলীয় বাষ্প ডিরেক্ট বরফকণায় পরিণত হয়। এই প্রসেসটাকে বলা হয়ে থাকে সাবলিমেশন, বা যেটাকে আমরা বাংলায় বলি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, যেটা আমরা কর্পূরের ক্ষেত্রে দেখে থাকি। জলীয় বাষ্প একেবারে তার যা আরেকটা ফর্ম জলকণায়, সেটায় পরিণত না হয়ে বরফকণায় পরিণত হয়ে গেল। এই প্রসেসটাকে আমরা বলছি সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। ঠিক তুহিনের ক্ষেত্রেও সেরকম হয়। কি হয়? যদি ভূপৃষ্ঠ প্রচণ্ড পরিমাণে তাপবিকিরণ করে ভূপৃষ্ঠের তাপমাত্রা হিমাঙ্কের নিচে 0 ডিগ্রির নিচে নেমে গেল, তাহলে ভূপৃষ্ঠ ঠান্ডা হয়ে রয়েছে। এবার জলীয় বাষ্প সেই ঠান্ডা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে, তাহলে সে কী হবে? ঠান্ডা হয়ে নিশ্চয়ই জলকণায় পরিণত হবে না, কারণ কি? ভূপৃষ্ঠের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে তাপ বিকিরণ করে। ফলে জলীয় বাষ্পটা ডিরেক্ট ওই দূর্বা, ঘাস বা আমাদের গাছের পাতা, সেগুলোর মধ্যে ডিরেক্ট কিসে পরিণত হয়ে যাবে? জলীয় বাষ্প থেকে বরফকণায়। তখন ওই ঘাস বা গাছের পাতায় আমরা বরফের ছোট ছোট কুচি দেখতে পাবো, সেটাকে আমরা বলছি তুহিন। বোঝা গেছে? তাহলে এই গেল শিশির আর তুহিন। এবার হচ্ছে কুয়াশা। কুয়াশা কি? কুয়াশা হচ্ছে আমাদের তাপবিকিরণ করে শীতকালে, বা সাধারণত এটা শীতকালেই দেখতে পাওয়া যায়, বা আমাদের পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়, যেখানে তাপবিকিরণ করে ভূপৃষ্ঠের উষ্ণতা বা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর উষ্ণতা কমে গেল। এবার উপরে জলীয় বাষ্প যখন এই ঠান্ডা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর সংস্পর্শে আসে, সেই জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়ে আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে একটা আবছা আস্তরণের সৃষ্টি করে, যেটাকে আমরা বলে থাকি কুয়াশা। যেটাকে আমরা বলে থাকি কি? কুয়াশা। এবার এই কুয়াশা এতখানি গভীর হতে পারে যে 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত কোনো দৃশ্যমানতা থাকে না, এরকমও হতে পারে। তাহলে আমরা জানলাম কোনটা শিশির, কোনটা কুয়াশা এবং কোনটা তুহিন। আর মেঘের ক্ষেত্রে আমি যেটা বললাম যে জলীয় বাষ্প উপরে উঠছে, জলকণায় পরিণত হচ্ছে, জলকণা আরও উপরে উঠে হিমাঙ্কের বেশি তাপমাত্রায় বা অ্যারোসল বা ধূলিকণার সংস্পর্শে এসে সে বরফকণায় পরিণত হয়ে যাচ্ছে, মানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, বায়ু প্রচণ্ড পরিমাণে সম্পৃক্ত হয়ে ঠান্ডা হয়ে বরফকণায় পরিণত হয়ে সে মেঘের সৃষ্টি করছে। মেঘ সেই যে কী হচ্ছে, তাহলে ঘনীভবন প্রক্রিয়ায় বরফকণায় আবৃত একটা রূপ,
সেটাকেই আমরা বলছি মেঘ, এবং মেঘ থেকে আমাদের বৃষ্টিপাত হয়ে থাকে। এই বৃষ্টিপাতটা হচ্ছে অধঃক্ষেপণের একটি রূপ। তাহলে ঘনীভবনটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা অধঃক্ষেপণে যাই। অধঃক্ষেপণের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো, অধঃক্ষেপণ কাকে বলে? যখন আমাদের মাধ্যাকর্ষণের প্রভাবে এই ঘনীভূত রূপ সেটা যখন বরফকণা রূপে বা জলকণা রূপে মাধ্যাকর্ষণের প্রভাবে ওপর থেকে নিচের দিকে নেমে আসে এবং ভূপৃষ্ঠে পতিত হয়, তখন তাকে আমরা বলছি কিন্তু অধঃক্ষেপণ। যেরকম আমরা দেখে থাকি কি গুড়ি গুড়ি বৃষ্টিপাত, আমরা দেখে থাকি স্লিট, আমরা দেখে থাকি বৃষ্টিপাত, এগুলোকে আমরা অধঃক্ষেপণের রূপ বলবো। শিশির, কুয়াশা, তুহিন এগুলো কিন্তু কোনো মতেই কোনো অধঃক্ষেপণের রূপ নয়, এইগুলো হচ্ছে ঘনীভবনের রূপ। তুহিনের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে, অনেকে বলে থাকেন এটা ঘনীভবনেরও একটা রূপ নয়, এটা একটা সাবলিমেশন প্রসেস। এই প্রসেস, এই শিশির, কুয়াশা বা তুহিনকে যদি নাও ধরে থাকি, এগুলো কিন্তু অধঃক্ষেপণ নয় যে ওপর থেকে নিচের দিকে নেমে আসছে এবং ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। হয় সেটা বায়ুস্থিত অবস্থায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে ভেসে থাকে, অথবা জলীয় বাষ্পটা ভূপৃষ্ঠের ঠান্ডা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে তবেই কিন্তু সেটা সেইখানেই সৃষ্টি হচ্ছে শিশির। এবং সেটা যদি ভূপৃষ্ঠটা যদি হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে, তাহলে জলীয় বাষ্পটা নেমে এসে সেই ভূপৃষ্ঠ সংলগ্ন হিমাঙ্ক তাপমাত্রায় বরফকণায় পরিণত হয়ে যাচ্ছে। এই নয় যে সেটা সেই আকাশ থেকে মাধ্যাকর্ষণের প্রভাবে নিচের দিকে নেমে এসে পতিত হচ্ছে। সেই জন্য এইগুলো কিন্তু শিশির, কুয়াশা, তুহিন এগুলো কিন্তু অধঃক্ষেপণ নয়, ঘনীভবনের এক একটা রূপ। এবার আমি বৃষ্টিপাত সম্বন্ধে একটুখানি বলি। বৃষ্টিপাত কিভাবে হয় বা কত রূপ, সেটা সম্বন্ধে বিস্তারিত বা তার তত্ত্বগুলো নিয়ে পরের দিন আলোচনা করব। কিন্তু আজকে জাস্ট অধঃক্ষেপণের বিভিন্ন রূপগুলো নিয়ে আলোচনা করছি। বৃষ্টিপাত হচ্ছে যখন এই যে জলীয় বাষ্প ওপরের দিকে উঠছে, ওপরের দিকে ওঠার ফলে যেটা হয় সেটা হচ্ছে ওপরের দিকে উঠে যাওয়ার ফলে সে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে এবং জলকণা আমাদের তৈরি হচ্ছে বরফকণায়, মেঘ সৃষ্টি হচ্ছে। মেঘ যখন আর ধরে রাখতে পারছে না, তখন এই বরফকণাগুলো নিচের দিকে নেমে আসে এবং নিচের দিকে নেমে আসার ফলে যেটা হয়, সেই বরফকণা গলে গলে নিচের দিকে আমাদের জলকণা রূপে বর্ষিত হয়, তখন তাকে আমরা বলছি বৃষ্টিপাত। এটা আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমাদের যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিটা কি? শিলাবৃষ্টিও কিন্তু এক ধরনের অধঃক্ষেপণ। যেটা হয় সেটা হচ্ছে মেঘ থেকে যে বরফ কণাগুলো নিচের দিকে নেমে আসছে, যেহেতু সে নেমে আসার সময়ে যেহেতু পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা বেশি থাকে, সেজন্য পুরোপুরিভাবে গলে যায় এবং আমরা জলকণা রূপেই সেই রূপটাকে দেখতে পাই, যাকে আমরা বৃষ্টিপাত বলছি। কিন্তু যখন শিলাবৃষ্টি হয়, তখন যেটা হয়, বায়ুমণ্ডলস্থিত উষ্ণতা কমে যায়, ফলে যে মেঘ থেকে যে বরফকণাগুলো নিচের দিকে নেমে আসছে, সে পুরোপুরিভাবে ভূপৃষ্ঠ পতিত হওয়ার আগে পুরোপুরিভাবে গলে যায় না। আর না গলে যাওয়ার ফলে যেগুলো বরফ কণা, সেগুলো বড় যদি হয়, সেগুলো পুরোপুরিভাবে না গলার ফলে সেগুলো বরফ আকারে, আর যেগুলো আমরা পুরোপুরিভাবে বরফ কণাগুলো গলে যায়, সেগুলো বৃষ্টি আকারে, দুটো একসঙ্গে পতিত হচ্ছে। ফলে আমরা বরফ আকারেও দেখতে পাচ্ছি রূপটাকে, আবার বৃষ্টি আকারেও দেখতে পাচ্ছি, টোটালি একসঙ্গে। সেই জন্য তাকে আমরা বলছি হেলস্টর্ম বা শিলাবৃষ্টি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পারিপার্শ্বিক ভূপৃষ্ঠস্থ বায়ুস্তরের উষ্ণতা কিন্তু কমে যেতে লাগবে। যে বরফ কণাগুলো যখন পড়বে, তখন পুরোপুরিভাবে গলে জলকণায় পরিণত হবে না। এটা গেল হচ্ছে শিলাবৃষ্টি। আরেকটা কি রয়েছে? তুষার। তুষার কি? তুষার হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে
বা সাধারণত দেখা যায় অতি উচ্চতার মেঘগুলোতে, সিরাস মেঘও এরকমভাবে দেখতে পাওয়া যায়, যে পেঁজা তুলোর মতন এরকম দেখতে পাওয়া যায়। সাধারণত যেটা হয় সেটা মেঘ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যাওয়ার ফলে যদি এই বরফ কণাগুলো ষড়ভুজ আকার হয়ে থাকে এবং এই ষড়ভুজ আকার হওয়ার ফলে সেটা পেঁজা তুলোর মতন হয়ে থাকে এবং পাহাড়ি অঞ্চলে বা যেখানে তাপমাত্রা বায়ুস্থিত উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেছে সেখানে ওই মেঘ থেকে আমাদের যে তুষার কণা, ষড়ভুজ আকৃতি তুষার কণা বা বরফ কণা, যদি বরফ কণাই ধরে থাকি, সেই বরফ কণা যখন নিচের দিকে নেমে আসবে তখন সে গলবে না, কারণ পাহাড়ি অঞ্চলে উষ্ণতা এমনিতেই কমে রয়েছে। এবং পাহাড়ি অঞ্চল যদিও না হয়, যদি অক্ষাংশ ভেদেও দেখতে পাওয়া যায়, অধিক অক্ষাংশ অর্থাৎ 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 70 ডিগ্রি, 50 ডিগ্রি, এখানে অক্ষাংশে যেহেতু তির্যকভাবে সূর্য উষ্ণতা দেওয়ায় বা কিরণ দেওয়ায় সেখানে তাপমাত্রা কম থাকে, ফলে সেই বরফ কণা কিন্তু পেঁজা তুলোর মতন যখন সে বর্ষিত হয় ভূপৃষ্ঠের দিকে মাধ্যাকর্ষণের প্রভাবে, ফলে সেটা পুরোপুরিভাবে গলে যায় না এবং জলকণা দেখতে পারি না, ফলে সেটা কি হয়, বরফ কণা রূপে আমরা পেঁজা তুলোর মতন বর্ষিত হতে থাকে, তখন তাকে আমরা বলছি তুষারপাত। অর্থাৎ এক্ষেত্রে পারিপার্শ্বিক উষ্ণতা কিন্তু হিমাঙ্কর নিচে বা হিমাঙ্কের প্রায় কাছাকাছি বা 0 ডিগ্রি এরকম উষ্ণতা হতে লাগবে, ফলে ওই বরফটা পুরোপুরিভাবে গলতে পারবে না, ষড়ভুজ আকার ওই বরফ পেঁজা তুলোর মতন যখন বর্ষিত হবে তখন তাকে আমরা বলছি তুষার বা তুষারপাত, যেটাকে আমরা স্নোফল বলে থাকি। তাহলে এই গেল হচ্ছে আমাদের বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত। ড্রিজল বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, সেটার ক্ষেত্রে আমরা বলে থাকি যে যখন 0.5 মিলিমিটারেরও কম, যখন বৃষ্টিপাতের যে ড্রপলেট তার আয়তন, তার ব্যাস বা আয়তন যদি 0.5 মিলিমিটারেরও কম হয়ে থাকে, তখন যে বৃষ্টিপাতটা হচ্ছে সেই বৃষ্টিপাতটাকে বলা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিপাত। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে স্লিট। স্লিট কি হচ্ছে, আমাদের এই বৃষ্টিবিন্দুগুলো, সেই বৃষ্টিবিন্দুগুলো যখন নেমে আসছে তখন উপর থেকে বৃষ্টি আকারে অনেকখানি নেমে আসছে, বরফকণা গলে গেল, জল আকারে যখন নেমে আসছে দেখা গেল ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ও প্রচণ্ড পরিমাণে শীতল আকারে রয়েছে, ফলে গুড়ি গুড়ি আকারে যে ছোট 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 আকারে ড্রপলেট যেগুলো ছিল সেগুলো বরফ কণায় পরিণত হয়ে গেল এবং ভূপৃষ্ঠে এসে পতিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি স্লিট। এই স্লিট কথাটা কিন্তু বলেছিল কারা, আমি একটুখানি লিখে দিচ্ছি, ইউনাইটেড স্টেটস আমি পুরোটাই আমি লিখে দিচ্ছি যে তাহলে তোমাদের সুবিধা হবে। সরি, এটা হবে ন্যাশনাল, ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ওয়েদার সার্ভিস, এটাকে শর্টে আমরা কি বলছি, USNWS, ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এরা ফার্স্ট স্লিট কথাটি ব্যবহার করে, এর আগে কিন্তু স্লিট কথাটা ছিল না, তাহলে এরাই প্রথম বার করেছিল কি স্লিট কি বা স্লিটটাকে কি বলা হচ্ছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সঙ্গে আমরা জানতে পারলাম গুড়ি গুড়ি বৃষ্টিপাত কি, আমরা জানলাম তুষারপাত কি, শিলাবৃষ্টি কি, স্লিট কি, যেগুলো কার রূপ, অধঃক্ষেপণের রূপ। এবং আমরা দেখলাম যে এই অধঃক্ষেপণের ক্ষেত্রে যে যে বৃষ্টি কণাগুলো
সেই বৃষ্টি কণাগুলো যখন ড্রপলেটগুলো যখন নেমে আসছে বায়ুস্থিত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর যদি ঠান্ডা হয়ে থাকে, শীতল হয়ে থাকে, ফলে কি হচ্ছে এই তুষার কণাগুলো, যে তুষার কণাগুলো রয়েছে বা বরফ, সেই যে বরফ কণাগুলো নেমে আসার ফলে সে শীতল এই বায়ুর সংস্পর্শে এসে ওই বরফ কণাগুলো ছোট ছোট আকারে ধারণ করছে এবং নিচের দিকে পড়ছে। সেটাকে আমরা বলছি কি, স্লিট বলছি। এই স্লিট কথাটা কিন্তু আগে এই USNWS এরা বলার আগে কিন্তু এটাকে তুষারপাতই ধরা হতো, স্নোফলই ধরা হতো। কিন্তু এক্ষেত্রে তুষারপাত পেঁজা তুলোর মতন হয়, আর এক্ষেত্রে কুচি কুচি হয়ে থাকে, মানে তাদের যে প্যালেটের মতন বলা হয়ে থাকে, ড্রপ প্যালেট, যেগুলো আমাদের স্নো প্যালেট বা ড্রপ প্যালেট বলা ভুল, সেটা হচ্ছে তারা বৃষ্টি আকারে, এটা হচ্ছে স্নো প্যালেট, যেগুলো ওই প্যালেটের আকারে ছোট ছোট গুড়ি গুড়ি আকারে থাকে, পতিত হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে স্লিট। তাহলে এই গেল হচ্ছে আমাদের ঘনীভবন কি, অধঃক্ষেপণ কি, এই সম্বন্ধে আলোচনা। এবার আমাদের আর তিনটে বিষয় জানলেই মোটামুটি এই বিষয়ে আর্দ্রতা, অধঃক্ষেপণ এই সম্বন্ধে আলোচনা করা হয়ে যাবে। আমাদের তিনটে বিষয়, যে বিষয়গুলি হচ্ছে, একটা হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন সেটা আলোচনা করছি। নিরপেক্ষ আর্দ্রতা বলতে আমরা কি বুঝি? নিরপেক্ষ আর্দ্রতা বা যেটাকে আমরা চরম আর্দ্রতা বলে থাকি, কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপে, কোনো একটি, আবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায়, কোনো একটি নির্দিষ্ট চাপে, কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই বলবো আমরা কি, নিরপেক্ষ আর্দ্রতা বা যেটাকে আমরা বলছি চরম আর্দ্রতা। আবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপে, কোনো একটি নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয়ে থাকে কি, নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। এবার এই নিরপেক্ষ আর্দ্রতা, দেখো আমি বলছি নির্দিষ্ট আয়তনের বায়ুতে, তাহলে আয়তন যেহেতু, সুতরাং এই নিরপেক্ষ আর্দ্রতা বা যেটাকে চরম আর্দ্রতা বলছি সেটা কিন্তু ঘন সেন্টিমিটারে প্রকাশযোগ্য। অর্থাৎ প্রতি ঘন সেন্টিমিটার বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প রয়েছে, সেক্ষেত্রে এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। অর্থাৎ নিরপেক্ষ আর্দ্রতার ক্ষেত্রে গ্রাম পার ঘন সেন্টিমিটার এই আকারে এটা বিচার করা হয়ে থাকে বা প্রকাশ করা হয়ে থাকে। এবার হচ্ছে বিশেষ আর্দ্রতা। বিশেষ আর্দ্রতাকে একটি নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট কোনো স্থানে একটা নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আমরা বলছি বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। আবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপে, একটা নির্দিষ্ট কোনো স্থানে, নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আমরা বলছি বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। এবার এই আর্দ্রতার গুণাঙ্ক এইটা কিভাবে প্রকাশ করা হয় সেটাকে আমরা জানি। এটা গ্রাম পার কেজি বা কিলোগ্রাম, অর্থাৎ প্রতি কেজি বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প রয়েছে বা প্রতি কিলোগ্রাম বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প রয়েছে, সেটাকে এই বিশেষ আর্দ্রতা এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। এবার আমরা জানব সবথেকে গুরুত্বপূর্ণ, বা এটা তোমরা ওয়েদার রিপোর্ট শোনার ক্ষেত্রে জেনে থাকতে পারো, রিলেটিভ হিউমিডিটি বা যেটাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি, আমি এটা একটুখানি উপরে লিখছি, তাহলে আমার ইকুয়েশনটা লিখতে সুবিধা হবে। আপেক্ষিক আর্দ্রতা,
আপেক্ষিক আর্দ্রতাটা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপে, কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো একটা বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং সেই বায়ুটা সর্বোচ্চ যত পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে তার আনুপাতিক শতকরা হারকে আমি বলবো আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আমি ইকুয়েশনটা লিখি, তাহলেই বুঝতে পারবে। আমি আপেক্ষিক আর্দ্রতা ইজ ইকুয়াল টু যেটা হয় সেটা লিখছি। কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট স্থানে কোনো একটা নির্দিষ্ট বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, কোনো নির্দিষ্ট উষ্ণতা, চাপ, স্থানে, কোনো নির্দিষ্ট স্থানে কোনো বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বিদ্যমান ডিভাইডেড বাই ওই বায়ুটা ওই উষ্ণতায়, ওই চাপে, ওই স্থানে যত পরিমাণ জলীয় বাষ্প সর্বোচ্চ গ্রহণ করতে পারে। অর্থাৎ ওই উষ্ণতায়, ওই চাপে এবং ওই স্থানে ওই উষ্ণতায়, চাপে, স্থানে ওই বায়ু সর্বোচ্চ যত পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাত ইজ ইকুয়াল টু আপেক্ষিক আর্দ্রতা। কিন্তু এখানেই শেষ নয়, আনুপাতিক শতকরা হার, অর্থাৎ এটা কিন্তু পার্সেন্টেজে কিন্তু প্রকাশযোগ্য। অর্থাৎ তোমরা যখন পরীক্ষার সময় এই ইকুয়েশনটা আপেক্ষিক আর্দ্রতা ইজ ইকুয়াল টু এটা লিখবে, যদি ইনটু 100 না দাও, অর্থাৎ পার্সেন্টেজে প্রকাশযোগ্য হচ্ছে না, তাহলে কিন্তু তোমাদের সূত্রটা কিন্তু ভুল হবে। এবার আমি এখানে একটা অঙ্ক দেখাচ্ছি। আচ্ছা, এই জায়গাটায় আমি চেষ্টা করছি ছোট করে দেখানোর। ধরা যাক কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট স্থানে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, ধরা যাক উষ্ণতাটা রয়েছে হচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। 21 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা নির্দিষ্ট চাপে, স্থান কোথায়? কলকাতায়। সেখানে ওই বায়ুতে জলীয় বাষ্প রয়েছে কোনো একটা দিনে, ভাবো আজকের দিনেই ধরে নেওয়া 19 তারিখ, 19/7/2020 ধরে নেওয়া যাক, বায়ুতে জলীয় বাষ্প রয়েছে 12 গ্রাম। আর এই বায়ুটা সর্বোচ্চ কত গ্রাম এই উষ্ণতায়, এই চাপে, আজকের দিনে কলকাতায় সর্বোচ্চ সেই বায়ুটা জলীয় বাষ্প কত গ্রাম ধরে রাখতে পারে বা ধারণ করার ক্ষমতা কত? 24 গ্রাম ইন্টু 100, তাহলে 12 দুগুণে 24, 2 50। অর্থাৎ এর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কত? 50%। 50%, অর্থাৎ বায়ুটা কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ নয় এই উষ্ণতায়। এবার কথা হচ্ছে আমরা মাথায় রাখতে হবে যে উষ্ণতার সঙ্গে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার ভীষণ পরিমাণে সম্পর্ক। যদি উষ্ণতা এখানে 21 ডিগ্রির জায়গায় 21 ডিগ্রি থেকে বেড়ে 32 ডিগ্রি হয়ে গেল, একই স্থান, চাপটাও চেঞ্জ হয়ে গেল, স্থানটা একই, কিন্তু যেহেতু তাপমাত্রা বেড়ে গেল সেক্ষেত্রে কিন্তু বায়ুতে জলীয় বাষ্পের ধারণ করার ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? উষ্ণতা বাড়লে, আমি এর আগে বলেছি, বায়ু কিন্তু প্রসারিত হয়। এবার যদি বায়ু যদি প্রসারিত হতে থাকে তাহলে সে কি বলবে? আমাকে আরও জলীয় বাষ্প দাও। তাহলে আরও জলীয় বাষ্প, সে চাহিদা বাড়বে। তাহলে এইভাবে যদি উষ্ণতা বাড়তে থাকে তাহলে সে পুরোপুরিভাবে সম্পৃক্ত হলো না বা পরিপূর্ণ হলো না, ফলে আপেক্ষিক আর্দ্রতাটা কিন্তু কমতে থাকবে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে যে উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে। অর্থাৎ
উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আরেকটা উদাহরণ দিই, ভাবো তোমরা শীতকালে একটা মাঠে পাক খাচ্ছ, মানে দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে তুমি 4 পাক খাওয়ার পরে তুমি এসে জল খেলে, 1 গ্লাস জল খেলে, তাতে শীতকাল যেহেতু তোমার হয়ে গেল, তোমার আর জল তৃষ্ণা পাচ্ছে না। তুমি গরমকালে তুমি পাক খাচ্ছ, তুমি 4 পাক খাওয়ার সে একই পাক খেয়ে এসে তুমি জল যখন খাবে, দেখা গেল যে তুমি 2 গ্লাস কি 2 বোতল খেয়ে নিচ্ছ, ধরে নেওয়া যাক। তাহলে সেক্ষেত্রে আমাদের 2 বোতল কেন খাচ্ছি? কারণ যেহেতু তাপমাত্রাটা বেশি, ফলে আমার বডি কি চাইছে বা আমার দেহ কি চাইছে, আরও জল চাইছে। কারণ জল সে কি করছে, বেরিয়ে যাচ্ছে আমার দেহ থেকে। সেরকমই বায়ুতে যদি তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ বায়ুতে জলীয় বাষ্প রয়েছে সেটাও কিন্তু থাকবে না, কমতে থাকবে। কারণ উষ্ণতা, ভাবো এইটুখানি একটা মেঘ রয়েছে 21 ডিগ্রি উষ্ণতায়, 32 ডিগ্রি হয়ে গেলে সে তাপমাত্রায় আমরা জানি অধিক তাপমাত্রায় বায়ু কীভাবে প্রসারিত হবে। তাহলে আমি ধরে নিলাম জলীয় বাষ্প একই পরিমাণ রয়েছে, তাহলে এখন জলীয় বাষ্পটা এখানে পড়ে থাকবে। আগে এইটুখানির মধ্যে 50% ছিল, তাহলে এখন এতখানি একটা বড় মেঘের মধ্যে সে এইটুখানি জায়গায় পড়ে রয়েছে, মানে 20% জায়গা দখল করে রেখেছে। তাহলে পরিপৃক্ত হলো না, বা বায়ুটা যে সম্পূর্ণ স্যাচুরেটেড হবে বা সম্পৃক্ত হবে সেটা হতে পারছে না। আগে কি 50% ছিল 21 ডিগ্রি উষ্ণতায় আপেক্ষিক আর্দ্রতা, তার মানে আরও যদি 50% জলীয় বাষ্প থাকতো তাহলে বায়ুটা সম্পৃক্ত হয়ে যেত। এবার উষ্ণতা বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে দেখা গেল যে কি প্রসারিত হয়ে গেছে, ফলে আপেক্ষিক আর্দ্রতা 20% নেমে গেছে। ফলে সম্পৃক্ত হতে গেলে আরও কত পরিমাণ দরকার, আরও 80% দরকার ওই বায়ুটা, যেটা তখন 32 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই গেল হচ্ছে আমাদের আর্দ্রতা, ঘনীভবন এবং অধঃক্ষেপণ সম্বন্ধে সামগ্রিক ধারণা। পরবর্তী ভিডিওতে বৃষ্টিপাত কটি রূপ, বৃষ্টিপাত কিভাবে হয় তার তত্ত্ব, সেইগুলো সম্বন্ধে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। ধন্যবাদ।